এখন ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স, যেটাকে আমরা আসলে তড়িৎ ফ্লাক্স করতে যাচ্ছি, তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স, এটা কি সেটা আমরা শিখতে পারবো। তো ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশন বা সংজ্ঞাটাকে একটু মনে রাখতে হবে। ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশন হচ্ছে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রমকারী তড়িৎ বলরেখাকে বলা হয় ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স। তো তার আগে আমাকে আসলে তড়িৎ বলরেখা কি সেটা জানতে হবে। যেমন একটা চার্জ, আমরা একটু আগে বিন্দু চার্জ সম্পর্কে আইডিয়া নিয়েছি যে বিন্দু পরিমাণ চার্জকে বিন্দু চার্জ বলবে। আমি একটু বড় করে দেখাচ্ছি, গোলক আকৃতি দেখাচ্ছি। এই যে বিন্দু চার্জ, এই বিন্দু চার্জ তার চারপাশে আমরা জানি একটা ক্ষেত্র এলাকা তৈরি করবে, সুষম একটা ক্ষেত্রটা গোলক আকৃতির এলাকা, যে এলাকার মধ্যে তার প্রভাব থাকবে। এইটার বাইরে তার কোনো প্রভাব থাকে না। তাহলে এইগুলাকে আমরা বলছিলাম এই কিউ এর জন্য অসীম এলাকা। অসীম মানে হচ্ছে যেখানে তার কোনো প্রভাব নাই, এটা আপেক্ষিক। আর এইটার ভিতরের যে প্রত্যেকটা পয়েন্টে এই কিউ এর প্রভাব আছে, ফলে এটাকে বলা হচ্ছে গিয়ে তার জন্য সসীম। আচ্ছা, এখন এই জায়গায় কোন জায়গায় ইলেকট্রিক ফিল্ড কম, কোন জায়গায় বেশি, সেটা আমরা বের করতে পারি। যেমন আমরা জানি একটা চার্জে যত কাছাকাছি যাব ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা প্রাবল্যের মান তত বেশি হবে, সেটা তত শক্তিশালী ফিল্ড। কারণ কাছে গেলে ধাক্কা বেশি খাবো, যত দূরে যাব ধাক্কা কম খাবো। তাকে কাছে দূরে নিয়ে ধাক্কার পরিমাণ বের করতে পারি। আমাদের মনে আছে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে ডিফাইন করা হয়েছে একক ধনাত্মক বিন্দু আদান দিয়ে। হ্যাঁ, তুমি একক ঋণাত্মক বিন্দু আদান দিয়ে ডিফাইন করতে পারতা, কিন্তু কনভেনশনালি হয় আমাকে একক ধনাত্মক বিন্দু আদান নিতে হইতো অথবা একক ঋণাত্মক। আমরা কোনটা চুজ করছি? একক ধনাত্মক বিন্দু আদান। এটাকে টেস্ট চার্জও বলা হয় বা পরক আদানও বলা হয়। টেস্ট চার্জ হিসেবে আমরা কাকে নিব? একক ধনাত্মক বিন্দু আদান। একক ধনাত্মক বিন্দু আদানকে টেস্ট চার্জ নেওয়ার কারণ আছে। আমরা বলছিলাম যে এই ফিল্ডের কোনো পয়েন্টের ফিল্ড স্ট্রেংথ বা ক্ষেত্র প্রাবল্য বের করার সময় সবসময় একক ধনাত্মক বিন্দু আদান নিয়ে আসবো। এটা এত বেশি ক্ষুদ্র একটা আদান, একক ধনাত্মক বিন্দু আদান, যে আদান আনলে আমাদের এই চার্জের উপরে প্রভাব পড়ে না। অন্য কথায়, আমরা যদি অনেক বড় একটা আদান নিয়ে আসতাম, এটার চেয়ে একটা বড় আদান, সে প্লাস কিউ, এটাকে মনে করলাম এটার চেয়ে বড় বা পরিমাণে বেশি, তাহলে এটাকে আনলে এটা ধাক্কা দিয়ে এটাকে সরাই দিত, ফলে এটার ক্ষেত্র আর এই জায়গায় থাকতো না, সরে যেত। তাহলে আমরা যার দ্বারা স্ট্রেংথ বা প্রাবল্য মেজার করব, সেটা যদি ওর চেয়ে শক্তিশালী হয়ে যায়, তাহলে ওর ক্ষেত্রে ঢুকানো মাত্র ওর ক্ষেত্রটা কি হয়ে যাবে? সরে যাবে, ওর ক্ষেত্র আর ওই জায়গায় থাকবে না। তাহলে আমরা এমন একটা চার্জ দিয়ে সবসময় ওর প্রাবল্য মেজার করবো যেটা ওর চেয়ে অনেক ছোট, যে ছোট চার্জটা এটার মধ্যে প্রবেশ করানো হইলে এই ক্ষেত্রের কোনো চেঞ্জ হয় না। অন্য কথা, ওকে ধাক্কা দিয়ে সরাইতে পারতেছে না, ও এত ছোট। তাই আমরা সেই ছোট চার্জ কে কোন চার্জ হিসেবে নিছি? একক ধনাত্মক বিন্দু আদানকে সেই ছোট চার্জ হিসেবে নিছি। এটা বিন্দু সম আদান। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, তাহলে একক ধনাত্মক বিন্দু আদানকে আমরা যদি এই পয়েন্টে রাখি, সে এই পয়েন্টের নাম হচ্ছে এ, তাহলে একক ধনাত্মক বিন্দু আদানের উপরে এটা কোন দিকে বল দিবে? +1 কে +q বাইরের দিকে ধাক্কা দিবে। আচ্ছা, +1 আমরা যদি এই পয়েন্টে না রেখে এই দিকে কোনো পয়েন্টে রাখতাম, তাহলে +qটা +1 কে এই ডিরেকশনে ধাক্কা দিত। আমরা জানি যে কুলম্ব বলের ধাক্কা হচ্ছে তাদের মধ্যবর্তী বিন্দু চার্জের সংযোগ সরলরেখা বরাবর হয় বাইরের দিকে অথবা ভিতরের দিকে। বাইরের দিকে হবে যদি বিকর্ষণ বল হয়, ভিতরের দিকে হবে যদি আকর্ষণ বল হয়। সেম ভাবে আমরা +1 চারপাশে বসে দেখতে পাই যে ফোর্সের ডিরেকশনগুলো কোন দিকে কাজ করতেছে, তাহলে এই দিকে। আবার যদি +1 আমরা এখানে রাখি, তাহলে সে ধাক্কা দিচ্ছে এই দিকে। আবার +1 যখন এইখানে থাকবে তখন এই দিকে, +1 যখন এখানে থাকবে তখন এই দিকে। তাহলে আমরা দেখতেছি একটা +q চার্জ যে ক্ষেত্রটা তৈরি করছে, সেই ক্ষেত্রটা তার চারপাশে এইরকম ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করে। কাকে? একটা একক ধনাত্মক বিন্দু আদানকে। যদি আমরা এখানে একক ধনাত্মক বিন্দু আদান না নিয়ে একটা -1 কুলম্ব মানে ঋণাত্মক আদান নিতাম একক পরিমাণে, তাহলে এই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যেত, কারণ এটা প্লাস এটা মাইনাস, তখন আকর্ষণ হইতো। এখন তাহলে আমাদের কনভেনশনটা যেটা ছিল যে একক ধনাত্মক নিব না একক ঋণাত্মক নিব, এটা কোনো ম্যাটার না, কারণ ফোর্সের মানের কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি +1 নিচ্ছি তাহলে মাঝখানে প্লাস থাকলে বাইরের দিকে ফিল্ড তৈরি হয়, আর যদি -1 নিতাম তাহলে এটা ভিতরের দিকে চলে আসতো। তাহলে এইটাতে আমাদের যে কোনো একটা কনভেনশন ফলো করতে হবে, হয় +1 নিয়ে কাজ করতে হবে অথবা -1। আমরা কাকে চুজ করছি? +1 বা একক ধনাত্মক বিন্দু আদান। তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো প্রপার্টি মেজার করার সময় আমরা সব সময় একক ধনাত্মক বিন্দু আদান নিয়ে কাজ করব, এবং ইলেকট্রিক ফিল্ডের দিক বা ক্ষেত্রের দিক কোন দিকে সেটা মেজার করার জন্য আমরা একক ধনাত্মক বিন্দু আদান ইউজ করব। যদি আমি একক ধনাত্মক বিন্দু আদান ইউজ করি, অন্য কেউ ঋণাত্মক আদান দিয়ে মেজার করে, তাহলে সে বলবে এই পয়েন্টে ফিল্ড বাইরের দিকে, যে প্লাস নিয়ে কাজ করতেছে, আর যে মাইনাস সে বলবে ভিতর দিকে, তখন কন্ট্রাডিকশন তৈরি হবে। সো আমরা দুইটা কনভেনশন ইউজ করতে পারবো না, যে কোনো একটা, এবং সেটা আমরা নিছি একক ধনাত্মক বিন্দু আদান। এবং এটাকে এত পরিমাণে ছোট হইতে হবে যেন ওকে ক্ষেত্রে আনার পরে ক্ষেত্র সৃষ্টিকারী যে আদান, এটা হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী আদান, এর দ্বারা ক্ষেত্র তৈরি হয়েছে, এটা যেন কোনোভাবে ডিফ্লেক্ট বা বিক্ষিপ্ত না হয়ে যায়। তার মানে হচ্ছে আমি যখন +1 কে নিয়ে আসবো, তখন যেন ও ধাক্কা দিয়ে ওকে সরাই নিতে না পারে।
যেহেতু এটা খুব সবচেয়ে ক্ষুদ্র আধান আমরা ধরছি, ফলে ওকে যখন এ বিন্দুতে রাখবো ফলে ওর কখনো অ্যাবিলিটি থাকবে না ওকে এখানে ধাক্কা দিয়ে সরাই দিই। তাহলে এখন আমরা ইলেকট্রিক ফিল্ডকে কিছু রেখার মাধ্যমে প্রকাশ করলে অনেক বেশি সুন্দরভাবে বোঝা যাবে যে ইলেকট্রিক ফিল্ডের কোন জায়গায় এটা বেশি শক্তিশালী, কোন জায়গায় এটা কম শক্তিশালী। যেমন প্লাস কিউ চার্জকে চারপাশে +1 কে যখন আমরা স্থাপন করছি, চারপাশে আমরা এই লাইনগুলোকে ফোর্স লাইন বা বল রেখা বলতে পারি, কারণ এই রেখা বরাবর বল প্রযুক্ত হচ্ছিল কার উপরে? একক ধনাত্মক বিন্দু আধানের উপরে। তাহলে একক ধনাত্মক বিন্দু আধানের উপরে বিভিন্ন ডিরেকশনে যে বল প্রযুক্ত হচ্ছে, সেই বলগুলা যে রেখা বরাবর প্রযুক্ত হচ্ছে সেই রেখাগুলো আমরা রিপ্লেস করলে একটা সুন্দর মানচিত্রের মতো পাওয়া যাচ্ছে, যেই মানচিত্রটাকে আমরা বলবো তড়িৎ ক্ষেত্রের মানচিত্র। কেন দেখা যাক, আমরা নরমালি জানি একটু আগে যে তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা প্রতিপাদন করছি আমরা, ই সমান ছিল কি 1/4πε0 q/x²। এই ফর্মুলা কি বলে? এই ফর্মুলা বলে x যত ছোট হবে ই তত বড় হবে, কারণ এটা বর্গের ব্যস্তানুপাতিক, এবং কিউ যত বড় হবে ই তত বড় হবে। অর্থাৎ আমার ক্ষেত্র সৃষ্টিকারী আধান এই কিউ এর মান যত বড় হবে এটার চারপাশে ক্ষেত্রের স্ট্রেংথ বা প্রাবল্য তত বেশি হবে। আর এক্স যত কম হবে, অর্থাৎ আমি যত চার্জের কাছে যাব তত বেশি ধাক্কা আমি খাবো। যেমন এই +1 কে যদি আমি এখানে নিয়ে যাই তাহলে এক্স কমে যাবে, এক্স কমে গেলে ধাক্কার মান বেড়ে যাবে। তাহলে আমরা এটা বলতে পারি যে এই যে মানচিত্র, এই মানচিত্র যদি আমাকে এই ফর্মুলার ইনফরমেশনটুকু ভিজুয়ালি দিতে পারে তাহলে এই মানচিত্র নিয়ে কাজ করাটা অনেক ইজি। দেখা যাক দিতে পারে কিনা। আচ্ছা, এই কাছাকাছি এলাকায় বলরেখার ডেনসিটি কি? বেশি। যখন দূরে যাব এখানে ডেনসিটি কি হয়ে গেছে? অনেক ফাঁকা, অনেক বেশি দূরত্বে চলে গেছে, ফলে ডেনসিটি কমে গেছে। তার মানে আমি যখন কাছে যাব অনেক বেশি বলরেখা আমাকে ছেদ করবে, ধাক্কা বেশি দিবে। আর যখন দূরে যাব খুব কম বলরেখা আমাকে ছেদ করবে, ফলে আমরা বাধা বল অনুভব করব কম। তাহলে আমরা বলতে পারি যত কাছে যাচ্ছি আমরা তত ধাক্কার মান কি হচ্ছে? বাড়তেছে। আর যত দূরে যাচ্ছি ধাক্কার মান তত কমতেছে। এটা শুধুমাত্র ফোর্স লাইন বা বলরেখাগুলো দেখলেই আমরা বলে ফেলতে পারি। তাহলে আমরা বলতে পারি এই ইকুয়েশন নিয়ে কাজ করার চেয়ে এই চিত্র নিয়ে কাজ করা অনেক বেশি ইজি। এটা আমাকে অনেক বেশি বুঝতে সহায়তা করবে, অনেক বেশি ইনফরমেশন দিবে যে যত কাছে যাব ডেনসিটি তত বাড়তেছে বলরেখা, ফলে ইফেক্ট বেশি। যত দূরে যাব বলরেখার ডেনসিটি তত কম, ফলে ফিল্ড স্ট্রেংথের ইফেক্ট তত কম।